স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই সেই মহান ভাষা সৈনিকদের প্রতি, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এই ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। আর ডেস্টিনি পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই যে তাদের আত্মত্যাগ ডেস্টিনি 2000 লিমিটেড চিরদিন সশ্রদ্ধ ভরে স্মরণ করবে। যেই স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, আমরা ডেস্টিনি পরিবার তাদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আজকের এই অনুষ্ঠান ডেস্টিনি পরিবারের দুজন সফল ব্যক্তিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিবার অনুষ্ঠান। আমি ধন্যবাদ জানাতে চাই সেই দুইজন ব্যক্তিকে, জনাব মোহাম্মদ শাহ আলম এবং মঞ্জুর মোর্শেদকে, যারা ডায়মন্ড এক্সিকিউটিভ পদবি অর্জন করে ডেস্টিনি পরিবারকে আরো সমৃদ্ধ করেছে। তাদের কথা না বললেই নয়। এই দুইজনের একটি বিশেষত্ব হচ্ছে যে তারা দুজনেই ডেস্টিনি পরিবারের ফাউন্ডার ডিস্ট্রিবিউটর। আমার মনে পড়ে মঞ্জুর মোর্শেদের একটি ঘটনা, যিনি উত্তরবঙ্গের প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে আজকে সম্বর্ধিত হতে যাচ্ছেন। 2001 সালে আমি বগুড়ায় যখন যাই, মফিজ পাগলার মোড়ে আমাদের অফিস ছিল 4 তলার উপরে। আমি যখন অফিসটি ভ্রমণ করতে বা ভিজিট করতে যাই, তখন আমি দেখলাম অফিসের মধ্যে চুলা, অফিসের মধ্যে কাপড় চোপড় শুকাইতে দেওয়া আছে। তা আমি ঢাকায় এসে রিপোর্ট করলাম যে মঞ্জুর মোর্শেদকে যে অফিসটা দেওয়া হয়েছে, সেই অফিসটা আমার কাছে অফিস মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে বাসা বাড়ি। পরবর্তীতে মঞ্জুর মোর্শেদকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এখানে এইভাবে কাপড় চোপড়, আপনার এখানে হাড়ি পাতিল কেন? তখন মঞ্জুর মোর্শেদ জানালো যে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য সে বাড়িতে যায় না, এই অফিসকে সে বাড়ি হিসেবে গ্রহণ করেছে এবং নেটওয়ার্ক মার্কেটিং কে প্রতিষ্ঠিত করার জন্য সে এখানে সর্বক্ষণিক 24 ঘন্টা অবস্থান করে। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার এই আত্মত্যাগের কারণে, তার এই কর্ম উদ্দীপনার কারণে আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যবসা সফল অঞ্চলের মধ্যে বগুড়া একটি অন্যতম ব্যবসা সফল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এবার আমরা কয়েকজন ডায়মন্ডের বক্তব্য শুনবো। মঞ্চে আসছেন একমাত্র ট্রিপল ডায়মন্ড ডেস্টিনি 2000 লিমিটেড জনাব সিরাজ মনি। ফরচুনেটস আমার খুব ক্লোজ বন্ধু, সহযোদ্ধা। আমি দেখেছি তার আত্মত্যাগ এবং তার পরিশ্রম, এবং এটা মানে ভাষায় বোঝানো যাবে না। মানুষের একজন ডিস্ট্রিবিউটরকে যে এত চমৎকার ভাবে সহযোগিতা করা, সব দিক মিলিয়ে আমি বলবো চমৎকার একজন ব্যক্তি। এবং মজার ব্যাপার হলো, আজকে প্রথম কোম্পানির পক্ষ থেকে সেলিব্রেশন নিচ্ছেন, উনি কিন্তু একদম মানে লেটেস্ট মডেলের প্রাডো গাড়ি নিয়ে কিন্তু সেলিব্রেশন নিচ্ছেন। এটা একটা মজার ব্যাপার। প্রায় কোটি টাকা দাম পড়েছে এই গাড়িটার দাম। তো আমি মঞ্জুর মোর্শেদকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, ফরচুনেটস এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, এবং ডেস্টিনি 2000 লিমিটেড সকল ডায়মন্ডের পক্ষ থেকে তাকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং আমাদের মাঝে আরো একজন বন্ধু রয়েছে, যাকে ডেস্টিনিতে এক নামে চলে ব্ল্যাক ডায়মন্ড হিসাবে। বন্ধুরা, ব্ল্যাক ডায়মন্ড বুঝছেন তো, খুব দামি আর কি। যেমন ফুলের মধ্যে ব্ল্যাক ফুল খুব দামি, ব্ল্যাক ডায়মন্ড দামি। আমাদের অনেক ডায়মন্ড রয়েছে, কই আমি তো কালো, তাই না? আমার নামের আগে তো ব্ল্যাক লাগেনি। আরো এই যে আজাদ ভাই, আরো অনেকে আমরা কালো রয়েছে, আমাদের আগে তো ব্ল্যাক লাগেনি, কিন্তু তার নামের আগে কেন ব্ল্যাক লেগেছে? এটা লাগার পিছনে কিছু কারণ আছে। আমি তাকে খুব কাছ থেকে জানি, কাছ থেকে চিনি। একজন ব্যক্তি সৎ, যদি সততা হয়, তার ভিতরে যদি সততা থাকে এবং পরিশ্রমী হয়, তাহলে এভাবেই তার নামের আগে নাম আসে ব্ল্যাক ডায়মন্ড। মঞ্চে আহ্বান জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব আব্দুল মান্নানকে। আজকের দুজন ডায়মন্ডের মতোই কোন একদিন আমি স্বপ্ন দেখে এই কোম্পানিতে আমার জীবনের যাত্রা শুরু করেছিলাম। আজকে আমি বলবো, গত ফেব্রুয়ারি মাসে আমাকে কোম্পানি থেকে ফ্রিডম হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমি বিশ্বাস করি যে এই কোম্পানি একে একে যেভাবে ডায়মন্ড সৃষ্টি করছে,
একে একে যেভাবে একজনকে অর্থনৈতিকভাবে ফ্রিডম ঘোষণা করছে, আমি মনে করি যদি এই কোম্পানির অগ্রযাত্রা আগামী 2-4 বছরের ভিতরে এরকম ভাবে যাবে, এরকম ভাবে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে, ইনশাল্লাহ আমরা একজন দুজনকে আমরা ফ্রিডম ঘোষণা করে ক্ষান্ত হব না। আমরা শ হাজার হাজার ডায়মন্ড সৃষ্টি করে ফ্রিডম ঘোষণা করতে চাই এই কোম্পানিতে। মঞ্চে আসছেন ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জুবায়ের সোহেল। আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখানে ব্যবসা করতে এসেছেন, আপনারা তো ডায়মন্ড হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিচে থেকে ওরকম ডায়মন্ড বের হবে, এই প্ল্যানই আপনাদের আজকে থেকে করা উচিত। আপনি ডায়মন্ড হলে যা আনন্দ পাবেন তার চেয়ে বেশি আনন্দ পাবেন যখন আপনার সন্তান ডায়মন্ড হবে, তার চেয়ে বেশি আনন্দ আপনি পাবেন। সেজন্য আজকে থেকে আপনি কমপক্ষে 2 জন লোকের দায়িত্ব নেবেন। আমি যে কথাটা সবসময় বলি, আমরা সবাই মনে করি ব্যবসাটা আমার না, আমার আপলাইনের। আবার কেউ কেউ মনে করি ব্যবসাটা আমার না, আমার ডাউনলাইনের। দুইটাই ভুল। ব্যবসাটা কিন্তু আমার, আর আমার যেহেতু ব্যবসা, আমার দায়িত্ব আমার নিতে হবে। আর সেজন্য কমপক্ষে 2 জন লোকের দায়িত্ব নিতে হবে। যেই 2 জন লোক ডায়মন্ড না হওয়া পর্যন্ত আপনি ফিল্ড থেকে সরবেন না। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন উপপরিচালক মার্কেটিং জনাব জসিমউদ্দিন রানা। সত্যিকার অর্থে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, সবচাইতে পেছনে পড়া যদি কোনো জনগোষ্ঠী এলাকা থাকে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। সেই দেশে, সেই জায়গায় বসে আমাদের এই মার্কেটিং পদ্ধতির মাধ্যমে নিজের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে মূল্যবোধের মধ্যে নতুন ক্রিয়াশীল সাংগঠনিক সংযুক্তি বৃদ্ধির মাধ্যমে যে ব্যক্তিটি অত্যন্ত চমৎকারভাবে নিজেকে একজন খাঁটি সোনা হিসাবে পরবর্তীতে ডায়মন্ড হিসাবে রূপান্তরিত করেছেন, তার নাম হচ্ছে জনাব মঞ্জুর মোর্শেদ। আর একটি মানুষ ইতিমধ্যে সকলে তাকে ব্ল্যাক ডায়মন্ড হিসাবে আখ্যায়িত করেছেন, সে জন্ম থেকেই ব্ল্যাক। একটি উপজেলায় বসে, সেই উপজেলার নাম হচ্ছে লাকসাম, সেই লাকসামের প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষগুলোকে নিয়ে, সেই মানুষগুলোর শক্তিকে কাজে লাগিয়ে এই মানুষটি ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছে, জনাব শাহ আলম। আজকে যারা এখানে এসছেন দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, একটা কঠিন প্রচন্ডতম একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হতে হবে যে শুধুমাত্র মঞ্জুর মোর্শেদ এবং শাহ আলমের ডায়মন্ড এক্সিকিউটিভের হাততালি দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। আমি নিজেও এখানে আসব এবং হাততালি গ্রহণ করব, দেশকে স্বনির্ভর করব, নিজেকেও স্বনির্ভর করব। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ডেস্টিনি। শুধু মন্ডলী, এবারে সেই কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্ব। ডায়মন্ড হলে কেমন লাগে আপনারা জানেন। ডেস্টিনিতে যখন একজন মানুষ ডায়মন্ড এক্সিকিউটিভ হয়, কোম্পানি তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে ফ্রিডম ঘোষণা করে। এই ডায়মন্ড এক্সিকিউটিভ হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করেছে সেটা হলো আমার পরিশ্রম। আমি এই টিপসটা পেয়েছি আমার গুরু রফিকুল আমিনকে, ওনার থেকে। আমি বিভিন্ন সময় দেখেছি আমার গুরু আমরা আর কি পরিশ্রম করি, উনি দেশকে পরিবর্তনের জন্য যে পরিশ্রম করে যাচ্ছে আমার খুব পরিষ্কার মনে পড়ে। কোনো একদিন আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় এসেছিলাম একটা কাজে, অফিসিয়াল কাজে, শত ব্যস্ততার মধ্যে ওনার সঙ্গে দেখা করতে পারি নাই। এরপর
এমডি সাহেব আমাকে বললো সন্ধ্যার পরে আসেন। সন্ধ্যার পরে উনি আবার দৈনিক ডেস্টিনিতে গেল, ওখানে যে আবার মিটিং, রাত 11টা বাজে। তারপর বস চলে গেল বাসায়, বললো মঞ্জুর কালকে সকালে আসেন, সকাল সকাল আসেন। সকালে দেখেন উনি বের হলো অফিস থেকে রাত 12টার দিকে, আবার আমি অফিসে আসতে আসতে 8:30 বেজে গেছে। এর আগেই দেখি এমডি সাহেব অফিসে এসে হাজির। তাহলে এই ব্যক্তিটা ঘুমায় কখন, খায় কখন, কিভাবে চলে, আমার কাছে অবাক লাগে। আমি ওই দিন থেকে শিক্ষা নিয়েছি, এমডি সাহেব যদি এরকম পরিশ্রম করতে পারে আমি কেন করতে পারবো না। আমিও তারপর থেকে পরিশ্রম শুরু করে দেই। আজ থেকে প্রায় 9 মাস আগের ঘটনা। আমি সব সময় এই অডিটোরিয়ামে এসে পিছনের দিকে বসতাম। আজকে এখানে রানা ভাই একটা কথা বলে গেছে যে আপনারা এখানে আসছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাবেন, আপনারা শুধু হাততালি দেবেন না, আপনারাও যাতে হাততালি পান। এই কথাটা আজ থেকে 9টি মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই হলে ইনশাআল্লাহ ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে এসে এই স্টেজে এসে আমি অন্যদের করতালি আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। গত 6টা মাস, এই যে শীতকাল গেল, আপনারা সবাই জানেন যে সবচেয়ে বেশি শীত পড়ে আমাদের উত্তরবঙ্গে। গত 6টা মাসে এই যে শীত গেল, সে রাত 3টা-4টা ডিজিটাল টাইম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমি কাজের জন্য বেরিয়েছিলাম। আমি কোন শীতে এত কষ্ট পাই নাই। এবারের এই শীতে আমার পুরো শরীর জ্বলেছিল, এত কষ্ট পাইছে এই নেটওয়ার্ক মার্কেটিং করতে। যে আজকে এই সফলতার পিছনে আমার এই কষ্টগুলো যদি না থাকতো এখানে আমি দাঁড়াতে পারতাম না। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আজকে বলা হয়েছে অনুভূতির কথা। আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ রাজশাহী বিভাগ হতে আমি সর্বপ্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ, অতএব বুঝতেই পাচ্ছেন আমার অনুভূতিটা কি। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোম্পানি আমাকে গাড়ি দিয়েছে 25 লক্ষ টাকা দামের, আমি সেখানে আরো 75 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা দামের প্রাইডো গাড়ি কিনেছি ইনশাআল্লাহ। বুঝতেই পাচ্ছেন আমার অনুভূতি কি। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, এভাবে আমরা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশকে পরিবর্তনে আমরা ভূমিকা রেখে যাচ্ছি। আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান রাখছি যে আমরা সবাই দেশকে পরিবর্তনের জন্য, বাংলাদেশ সোনার দেশ, আসলে বাংলাদেশ সোনার দেশ। আজকে ডেস্টিনির মাধ্যমে আমি বেশ কয়েকটা দেশ ভ্রমণ করেছি ইনসেন্টিভ হিসেবে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এরকম বেশ কয়েকটা দেশ আমি ভ্রমণ করেছি। আমি দেখেছি ওই দেশগুলোতে আমার অভিজ্ঞতা আমার কাছে যেটা মনে হয়, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে আমি কখনো যে বাংলাদেশে যেমন আমরা ধান চাষ করছি বা আবাদ করছি এরকম আমার চোখে তেমন একটা পড়ে নাই। অথচ বাংলাদেশ সোনার দেশ, আসলে বাংলাদেশ সোনার দেশ। যে দেশে আগে 2টা ধানের চাষ হতো, অথচ এখন বছরে 4টে করে আমরা আবাদ করতে পারি। বাংলাদেশ সোনার দেশ। এই সোনার মাটিতে আমরা যেটাই ফলাই না কেন সেখান থেকে আমাদের কি আবাদ হয়, আমাদের শস্য উৎপাদন হয়। তা আমাদের এই বাংলাদেশের লোকগুলো আমরা বিদেশে যে কাজ করছি, আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি নিজেরা আমাদের দেশকে পরিবর্তনের জন্য এবং নিজের পরিবর্তনের জন্য যদি কাজ করি, তাহলে কিন্তু দেশটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আমাদের কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমার গুরু, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেটওয়ার্কার, তিনি আগামী 2012 সালের মধ্যে 30 জুনের মধ্যে দেশকে বেকার মুক্ত করবে। আমরা এই বেকার মুক্ত করার জন্য প্রত্যেকটা ব্যক্তি ইনশাআল্লাহ কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে আছি আমি বাংলাদেশের জন্য একটা কিছু করব, এই মানসিকতা নিয়ে আজকে থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসছি। যে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হইতে গেলে ভাই 2টা জিনিসের দরকার, আমার গুরু থেকে আমি পেয়েছি। নাম্বার ওয়ান হলো বিশ্বাস, নাম্বার 2 হলো শ্রম। বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমার গুরু থেকে আমি শুনেছিলাম। আমি ডেস্টিনিতে বিশ্বাস করেছিলাম বিধায় আজকে এখানে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা অনেকে ডেস্টিনিতে আমরা ইনভলভ হই, ট্রেনিং নেই ঠিকভাবে, কিন্তু কাজ করি না, বিশ্বাসে ঘাটতি থাকে। এই জন্য আমি আমার পক্ষ থেকে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে, ব্যবসায়িক বন্ধু হিসেবে আমরা সবাই বিশ্বাস স্থাপন করে ইনশাআল্লাহ কাজ করি। প্রত্যেকটা ব্যক্তি ইনশাআল্লাহ ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে এখানে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে আমরা সিদ্ধান্ত নিব। ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ। মঞ্চে আসছেন শাহ আলম, ব্ল্যাক ডায়মন্ড এক্সিকিউটিভ। এই প্রতিষ্ঠানটা আমার জীবনে কিভাবে এসেছিল, আমি যখন সেই কুমিল্লা লাকসাম থেকে আমি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, পাড়ি জমাই, কেন চাকরিজীবী পরিবারে বেড়ে ওঠা, দেখেছি বাবারা চাচারা সবাই চাকরি করেন,
সীমিত আয়, টানাটানিটা লেগেই আছে। সেই পরিবার থেকে আমি প্রথমত সিদ্ধান্ত নেই যে আমি কখনো চাকরি করব না। কেন চাকরি করব না? কারণ আমি দেখেছি টানাটানিটা আর ভালো লাগে না। সেখানে যদি হয় সততা, আমি বাবার কাছ থেকে এই জিনিসটুকু দেখেছি। উনি অত্যন্ত একজন সৎ মানুষ ছিলেন। কখনো কারো কিছু কোথাও থেকে কিছু এনে মানে পরিবারের জন্য অধিক সুখ দেওয়ার এ ব্যাপারে উনি রাজি ছিলেন না। সো সে চাকরিজীবী পরিবার থেকে আমার স্বপ্ন যে না, আমি এখান থেকে বের হয়ে আসব, আমি কিছু একটা করব, আমাকে স্বাবলম্বী হতে হবে, আমার পরিবারের জন্য আমাকে স্বাবলম্বী হতে হবে, আমার আত্মীয় স্বজনের জন্য। সো সেখান থেকে আমি পাড়ি জমাই ঢাকা শহরে। ঢাকায় এসে খুঁজতে থাকি। কিন্তু বন্ধুরা, আমার এই খোঁজার ভিতরেই মহান সৃষ্টিকর্তা আমার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছেন। হয়তো আমি জানতাম না যেটা, যে পৃথিবীর শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হলো নেটওয়ার্ক মার্কেটিং এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো ডেস্টিনি 2000। আমি আমার পরিবারের তথা আমার সমস্ত আশাগুলি আমি খুঁজে পেয়েছি যে এখানে আছে। আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার পরেই আমার মাঝে আমার এই মুহূর্তে আমার আশাটা আরো অনেক বেড়ে গেল যে না, তাহলে আমার পক্ষে মনে হয় সম্ভব বিজনেস প্ল্যানটা দেখার পর। কিন্তু এই সম্ভবের সাথে আমি খুঁজছিলাম যারা আমাদেরকে আশা দিচ্ছে সে মানুষগুলা কারা, ইনারা কেমন, ইনাদেরকে চিনার দরকার। কারণ আমি দেখছি এখানে আমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু যারা আমাদেরকে স্বপ্ন পূরণের নেতৃত্ব দিচ্ছেন এই মানুষগুলা সম্বন্ধে তো জানার দরকার। আমি সেই জানার আগ্রহ নিয়ে আমি প্রতিদিন সকাল 8টায় আমি সেই ফরচুন অ্যাসোসিয়েটস এর চৌধুরী কমপ্লেক্সের আমি চলে আসতাম। ওই 4th তলায় আমাদের যে অফিসটা ছিল সেখানে আমি এসে দেখতাম যে ম্যানেজমেন্টে যারা আছেন ইনারা আসলে কতটুকু আন্তরিক, ইনাদের মনমানসিকতাটা কেমন। আমি 8টা 8:15 ভিতরে এই কারণেই বুঝতাম, সকাল 9টায় এমডি স্যার ট্রেনিং শুরু করতেন, বেসিক ট্রেনিং। এই 9টার আগে উনি মিনিমাম আধা ঘন্টা ওই ট্রেনিং রেডি করতেন এবং অফিসে কাজ করতেন। আমি লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখতাম যে আসলে এই মানুষটা কেমন। একদিন আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই যেদিন আমি দেখি যে মিস্টার রফিকুল আমিন উনি এইভাবে একটা মন্তব্য করছেন। কিছু লোক গেস্ট চুরি করে ওনার কাছে গেছে বিচার নিয়ে, উনি সেখানে বসে বসে ওদেরকে বলতেছে, দেখেন আপনারা এই আমাকে গেস্ট চুরির বিচার করতে দিচ্ছেন, আমার মেয়েরা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাডায় আব্বু আব্বু বলে কাঁদতেছে, সে আমি আপনাদের কথা চিন্তা করে কানাডায় যেতে পারছি না, আর আপনারা এই সাধারণত এই গ্যাস চুরি নিয়ে আপনারা আমার কাছে আসেন, আমি আপনাদের কথা ভেবে আমি কাজটা করছি। বিশ্বাস করেন বন্ধুরা, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি সেদিন পেয়ে যাই যে না, আমি যেখানে আসছি, যে প্রতিষ্ঠানটাতে আসছি, এই প্রতিষ্ঠানটা যারা এরা বাংলাদেশে আসছে কিছু দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে কিছু নেওয়ার জন্য আসে নাই। তারপর থেকে আমি একটি মিনিট সময় ডেস্টিনির বাইরে কল্পনা করি নাই, একটি মুহূর্ত আমি ডেস্টিনির বাইরে ছিলাম না। আমি পুরোপুরি ডেস্টিনিতে ছিলাম, আমি এখনো পুরোপুরি ডেস্টিনিতে আছি। আমি ডেস্টিনির বাইরে অন্য কিছুই চিন্তা করছি না, কারণ উঠতি মূলা পত্তনেই চেনা যায়। আমি সেই দিন চিনেছি ডেস্টিনি কি, কারণ তখন ওনার ফ্যামিলি কানাডায় ছিলেন, ওনার ফ্যামিলি তখন কানাডায় ছিলেন, উনি বাংলাদেশের সংগ্রাম করছিলেন ডেস্টিনি 2000 নামক একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য। যারা এখনো আমাদের সিদ্ধান্তে উলট পালট করি, আমরা কখনো ভাবি ব্যবসাটা করব, কখনো ভাবি ব্যবসাটা ছেড়ে দিব, কখনো কখনো প্রতিষ্ঠানের উপর আমাদের হয়তোবা ইমানটা একটু সরে যায়। বন্ধু আমি আপনাকে বলি, আমি আমার জীবনে একটি ঈদ করে নাই, গ্রামের বাড়িতে যাই নাই ডেস্টিনিকে চেনার জন্য, এবং সেই দিন আমি আরো বেশি চিনেছি। কারণ সচরাচর রোজার ঈদগুলাতে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে সেলটা একটু কম হয়, সেক্ষেত্রে কমিশন বা আদার্স খরচটা অনেক বেশি থাকে। এইরকম একটি দিন, ওই একটি রোজার দিন আমি ফেস করেছিলাম। আমার টিমে প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো কমিশন এসেছিল। আমি এমডি স্যারের কাছে গেলাম, মুনি আমাকে বললো যে শাহ আলম তোমার টিমের কি অবস্থা। আমি বললাম যে বস এই পরিমাণ কমিশন আসছে, কত দিলে শাহ আলম আপনি চলতে পারবেন, কারণ কখনো তুমি বলে নাই আপনি ছাড়া, কত দিলে শাহ আলম আপনি এখন সারাই নিতে পারবেন। আমি বললাম যে বস 20 থেকে 25 হাজার টাকা দিলে আমি সারতে পারবো। উনি আমাকে 20 থেকে 25 হাজার টাকা দিয়েছেন। বিশ্বাস করেন বন্ধু, একটি কাগজও পর্যন্ত লেখার প্রয়োজন বোধ করে নাই যে আপনি লিখিত দিয়েছেন আপনি এই পরিমাণ টাকাটা নিচ্ছেন। ওই টাকাটা নিয়ে যদি এরপর আমি যদি না দিতাম,
আমি যদি না উল্লেখ করতাম, কখনো কোনো অবস্থাতে ওনার বুঝার কিন্তু কোনো উপায় ছিল না, কারণ ওই রুমে ছিলাম উনি এবং আমি সেই দিন থেকে চিনেছি না, এভাবে বিশ্বাস যারা করে, এভাবে যারা হাতের উপর ছেড়ে দেয়, এদের কাছে কখনো অনিরাপদ নয়। তাই ডেস্টিনি হলো আমার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি বিশ্বাস করি, আমি যদি এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসি, এই প্রতিষ্ঠানটা আমার যা যা দরকার তা দিবে, এই বিশ্বাস আছে। আমি আমার সর্বোচ্চ ভালোবাসাটুকু আমি ডেস্টিনিকে দিচ্ছি। আপনি এই দুইটা জিনিস নিয়ে আগায়া যান, এবং আমি আমার অ্যাসোসিয়েট এবং আপলাইনদেরকে কি দিব, আমি লাস্ট একটা কথা দিয়ে যেতে পারি। ম্যানেজমেন্টকে কি দিব, আমি লাস্ট একটা কথা দিয়ে যেতে পারি। যে শাহ আলমকে আজকের আপনারা এই সম্মানে সম্মানিত করেছেন, এই শাহ আলম কথা দিচ্ছে, সেই তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ডেস্টিনি করবে, ডেস্টিনির বাইরে আর কিছুই করবে না। অর্থ কামানোর জন্য ডেস্টিনির বাইরে কিছু করা শাহ আলমের জন্য হারাম। মহান ভাষা সৈনিকদের সংবর্ধনা। আর এই পর্বটুকু পরিচালনার জন্য আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি ডেস্টিনি গ্রুপের জিএম মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস জনাব সাইফুর রহমান চৌধুরী টিপুকে। যাদের জন্য আমরা পেয়েছি ভাষা, আমাদের মধ্যে এসছে স্বাধীনতার চেতনা, স্বাধিকারের চেতনা, বিশ্বের শ্রেষ্ঠ বীর বাঙালি জাতি হিসেবে বাঁচার অনুপ্রেরণা। তারা হচ্ছেন আমাদের ভাষা শহীদ, ভাষা সৈনিক। সম্মানিত সুধী, এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। ভাষা সৈনিক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। ডক্টর জসিমউদ্দিন আহমেদ 1933 সনের 1 জানুয়ারি কুমিল্লা জেলার গলিয়ারচর গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর জসিমউদ্দিন আহমেদ একজন বীর ভাষা সৈনিক। 1952 সনের 21 ফেব্রুয়ারি ফ্রন্টলাইন সংগ্রামে বাংলা ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে পুলিশের সাথে মুখোমুখি যুদ্ধ করেন তিনি। গুলিবিদ্ধ আবুল বরকত যখন হোস্টেলের বারান্দায় পড়ে যান, তিনি তখন বরকতের রক্তাক্ত দেহ কোলে তুলে নেন এবং রক্তে তার পোশাক ভিজে যায়। তার লেখা আমার দেখে 21 ফেব্রুয়ারি বইটি পড়লে এই বিষয়ে জানা যায়। সম্মানিত সুধী, আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই বীর ভাষা সৈনিক ডক্টর জসিমউদ্দিন আহমেদকে। ডক্টর শরফুদ্দিন আহমেদ, ভাষা সৈনিক, জন্ম 1 আগস্ট 1922, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া গ্রামে এক শিক্ষিত মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। প্রথম শহীদ মিনার নির্মাণের অন্যতম পরিকল্পনা এবং সমন্বয়কারী ছিলেন তিনি। তার জীবনে সবচেয়ে আত্মতুষ্টির বিষয় ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে মেডিকেল কলেজের তৎকালীন হোস্টেল প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণের অন্যতম পরিকল্পক এবং সমন্বয়কারী হওয়া। সম্মানিত সুধী, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ভাষা সৈনিক ডাক্তার শরফুদ্দিন আহমেদকে। ভাষা সৈনিক ডাক্তার সাইদ হায়দার। ডাক্তার সাইদ হায়দারের জন্ম পাবনা শহরে 1925 সালের 18 ডিসেম্বর। প্রথম শহীদ মিনার নির্মাণের স্থপতি ছিলেন বদরুল আলম এবং তিনি সাইদ হায়দার। তবে এক রাতে গড়া এই শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব মেডিকেল কলেজ ছাত্রাবাসের সকল ছাত্রের এবং এই গৌরবের উত্তরাধিকারী বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সকল মেডিকেল ছাত্র তথা চিকিৎসক বলে মনে করেন তিনি। উদারমনা এই ভাষা সৈনিক ডাক্তার সাইদ হায়দারকে আমি মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি। বীর ভাষা সৈনিক সাংবাদিক হাসান ইকবাল। লেখক ও সাংবাদিক জগতে তিনি হাসান ইকবাল নামেই সুপরিচিত, তবে পিতৃ প্রদত্ত নাম শামসুল হক। সাংবাদিক হাসান ইকবালের জন্ম 1930 সালের 28 ফেব্রুয়ারি। 1950 সালে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে হাসান ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নকালে তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। সম্মানিত সুধী, আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই বীর ভাষা সৈনিক সাংবাদিক হাসান ইকবালকে। বীর ভাষা সৈনিক বেগম রওশন আরা বাচ্চু। বেগম রওশন আরা বাচ্চু 1932 সালের 17 ডিসেম্বর সিলেট জেলার কুলাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 52 ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। 1952 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষ দর্শনের ছাত্রী ছিলেন। সম্মানিত সুধী, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই বীর ভাষা সৈনিক বেগম রওশন আরা বাচ্চুকে। বীর ভাষা সৈনিক আব্দুল মতিন। 1952 মহান ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালনের জন্য আব্দুল মতিন বাংলার আপময় জনমানুষের কাছে ভাষা মতিন নামেই বহুল পরিচিত। আব্দুল মতিনের জন্ম 1926 সালের 3 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চেহালি উপজেলার দুবালিয়া গ্রামে। সম্মানিত সুধী, এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই বীর ভাষা সৈনিক জনাব আব্দুল মতিনকে। বৃহত্তর খুলনা জেলার বাগেরহাটে 1933 সালে
হালিমা খাতুন জন্মগ্রহণ করেন। সম্মানিত সুধী, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মহান ভাষা সৈনিককে। অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম 1927 সালের 1 জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান গ্রামে জন্মগ্রহণ করেন। সম্মানিত সুধী, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মির্জা মাজহারুল ইসলাম, প্রখ্যাত ভাষা সৈনিক। অ্যাডভোকেট ফজলুর রহমান ভূঁইয়া 1922 সালের 16 ফেব্রুয়ারি নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা ইউনিয়ন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান ভূঁইয়া। ডাক্তার সুফিয়া আহমদ, ভাষা সৈনিক। জাতীয় অধ্যাপক ডাক্তার সুফিয়া আহমেদ 1932 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। মঞ্চে আসবেন জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। অধ্যাপক এম এ মান্নান 1932 সালের 2 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বৈরাগীচর গ্রামে জন্মগ্রহণ করেন। সম্মানিত সুধী, আমাদের আমন্ত্রণে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর ভাষা সৈনিক অধ্যাপক ডাক্তার এম এ মান্নানকে। অধ্যাপক আব্দুল গফুর, একজন শিক্ষক, সাংবাদিক, প্রাবন্ধিক, সাংস্কৃতিক সংগঠক হিসাবে অধ্যাপক আব্দুল গফুরের জন্ম 1929 সালের 19 ফেব্রুয়ারি। জন্মস্থান বৃহত্তর ফরিদপুর, বর্তমান রাজবাড়ী। সম্মানিত সুধী, এই বীর ভাষা সৈনিক আজকে আমাদের আমন্ত্রণে আমাদের মাঝে এসেছেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি একে একে সকল ভাষা সৈনিককে উত্তরীয় পরিয়ে দিবেন ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে। এবারে আমরা এই ভাষা সৈনিকদের মধ্য থেকে খুব সংক্ষিপ্তভাবে 3 জনের বক্তব্য শুনব। প্রথমেই আহ্বান জানাবো ডাক্তার সাইদ হায়দার, ভাষা সৈনিক। বিগত কয়েক বছরের কর্মকাণ্ড সম্পর্কে আমরা খুব কমই জানতাম। আজ এখানে এসে আমাদের সেই ঘাটতিটুকু পূরণ করবার সুযোগ দিয়ে আপনারা আমাদের জ্ঞানের ভান্ডার বাড়িয়ে দিয়েছেন। আমরা যখন ভাষা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের ভেতরেই একটা জিনিস প্রথিত ছিল, তা ছিল জাতীয়তাবাদ, এবং সেই বাঙালি জাতীয়তাবাদের দীক্ষা সেই মতো আমরা পেয়েছিলাম, যা আজকের যারা তরুণ তারা জানেন না। এখানে ইতিহাস বলবার সময় নেই, এবং ইতিহাস বহু লেখা হয়েছে, আপনারা পড়াশোনা করেন সবাই, তার ভিতরে সামান্য একটু সময় সেই ইতিহাস পড়লেই জানতে পারবেন। শুধু আমাদের নাম নয়, আমাদের সঙ্গে যারা সহকর্মী ছিলেন তাদের কাজ কর্ম, তাদের আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু সুপ্ত ছিল তার ভেতরে। আজ যখন বাংলাদেশ স্বাধীন, তখন সেই সুপ্ত বাসনাকে পূরণ করবার দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন, আপনারাই
তাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন। এবার আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো বেগম রওশনারা বাচ্চুর নিকট থেকে। এই ভাষা আন্দোলন আমাদের কি দিয়েছে? আমাদের যেমন ভাষাভিত্তিক দেশ দিয়েছে, আমাদের যেমন ভাষা দিয়েছে, এমন আমাদের একটা সার্বভৌম জাতীয়বাদের সূত্রপাত হয়েছে, গণতন্ত্র পেয়েছি। এসব পাওয়া সত্ত্বেও আমি বলবো যে মেয়েদের যে আমাদের যে অবস্থান ছিল সামাজিকভাবে, আমরা যে শুধু কেবলমাত্র আমাদের রাজনৈতিক অর্থনৈতিক ছিল না, মানে সেই পটভূমি খারাপ ছিল না, আমাদের সামাজিক ভাবেও আমরা নিগৃহীত ছিলাম। আমরা সেই সময়ে মেয়েদের অবস্থান, সেই অবস্থান আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা এই ভাষা আন্দোলন যে যোগ দেওয়ার ফলে, ভাষা আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ার পরে, তারপরেই আমাদের সেই কালাকানুন উঠে গেল। আজকে আমরা অনেকখানি অগ্রসর হতে পারছি, এ আমাদের ভাষা আন্দোলনের ফসল। এজন্যই মেয়েদের অগ্রগতি আজ এখানে। আমি সেই কথাই আমি বলতে চাচ্ছি যে শুধু আমাদের যে আজকে সবকিছু অর্জন করেছি, ভাষা অর্জন করেছি, দেশ অর্জন করেছি কেবল না, আজকে আমরা নারী জাতিরা আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি, আমরা সামাজিকভাবে হয়েছি। আজকে আমার ডেস্টিনির যে কর্মকর্তারা, তাদের কাছে আমার এই অনুরোধ থাকলো যে মেয়েদের, যদি আমাদের অর্ধেক মেয়ে, আপনারা চেষ্টা করবেন এই নারী জাতিকে যদি আপনারা এগিয়ে না নিয়ে যান, আমাদের দেশ পিছিয়ে থাকবে। সুতরাং এই নারী জাতিকে আপনাদের সবসময় একটা সজাগ দৃষ্টি রাখবেন, এই নারীদের যাতে আপনাদের এই ডেস্টিনির সব জায়গায় সমভাবে আপনারা তাদের কর্মসংস্থান, তাদের যে জীবনের উন্নতির দিকে লক্ষ্য রাখা ডেস্টিনির কাছে, এটা আমার একটা প্রত্যাশা। শুধু মন্ডলী, এবারে আরো একজন ভাষা সৈনিক জনাব আব্দুল মতিন। পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না, একমাত্র পারে মানুষ, আর কেউ পারে না। কোন জানোয়ার, কোন প্রাণী আর কথা বলতে পারে না। এই যে একটি ক্ষমতা, মাতৃভাষার ক্ষমতা, মায়ের পেটের থেকে যে কথা আমরা বলতে পারি, সেই ক্ষমতা আমরা একবার মানুষ, আমরা জন্মগ্রহণ করি, আমাদের কার ভাষা বলি? আমার মায়ের ভাষা। প্রত্যেকেই বলি মায়ের ভাষা। ভাই সাহেব, এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পূর্ব বাংলার যত ছাত্র শিক্ষাবিদ, তারা সেই দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম যে আমরা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করব। আমরা পদে পদে প্রতিবাদ করে করে, সংগ্রাম করে করে আমাদের সমস্ত ছাত্র সমাজ আমরা এই বাংলাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিলাম। এই বাংলা আজ আমাদের রাষ্ট্রভাষা। আমরা আজ একটি স্বাধীন রাষ্ট্র। এই দেশ, এই রাষ্ট্র, এই ভাষা আমরা রক্ষা করব। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি পুরুষ যেন আমরা সগর্বে আমার মাতৃভাষা শিখি এবং বলতে পারি। আমি আহ্বান জানাচ্ছি ভাষা সৈনিক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামকে। ডেস্টিনি গ্রুপ আমাদের এই সম্মান দিয়ে যে সম্মানিত ভূষিত করলেন, আমি তাদের ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। ডেস্টিনি গ্রুপের যা শুনলাম আমি অভিভূত হয়েছি। আমি আশা করি ডেস্টিনি গ্রুপ দেশের সামাজিক কর্মকাণ্ডে যা করতে চেয়েছেন, যেমন কোনো বেকার থাকবে না 2012 পরে, আমি আশা করি আপনারা পারবেন। বাংলাদেশে যেন কোনো দরিদ্র লোক না থাকে, সবাই যেন শিক্ষিত হয়। আর শেষমেশ বলবো যে আমাদের এই ভাষা যখন চিরন্তন থাকে, একে যখন আর কেউ আঘাত করতে না পারে। এবারে ভাষা সৈনিক ডাক্তার হালিমা খাতুন। ভাষা আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। ভাষা আন্দোলন, ভাষা তো শুধু ভাষাই নয়, মানুষের সঙ্গে সম্পৃক্ত, মানুষের যত প্রয়োজন
তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো এখনো আমরা সবার জন্য নিশ্চিত করতে পারিনি। আমরা সবার জন্য সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল এবং সম্মানিত এক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ যেদিন গঠিত হবে এবং সেই রকম বাংলাদেশ যাতে চিরকাল থাকে, তার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। তাহলে আমাদের ভাষা আন্দোলন সার্থক হবে। এবারে আরো একজন ভাষা সৈনিক, জাতীয় সংসদ সদস্য আলহাজ অধ্যাপক ডাক্তার এম আব্দুল মান্নান। আজকে বাংলা ভাষার জন্য এই সুন্দর আয়োজন, আজকে বাংলা ভাষার জন্য বাংলাদেশ, তবু আমরা বাংলা ভাষাকে তার স্থানে এখনো বসাইতে পারি নাই। তার এক নম্বর মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদাহরণটা হলো বাংলাদেশে এখনো শিক্ষার মাধ্যম দুইটি ভাষা। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় স্বাধীন সার্বভৌম দেশে দুইটি ভাষায় শিক্ষা দেওয়া হয়। কাজে ইংরেজিকে বাধ্যতামূলক করে বাংলা ভাষাকে অপমানিত করা হয়েছে। আমি বলবো এখন থেকে বাধ্যতামূলক শিক্ষার মাধ্যম হবে বাংলা। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ভাষা সৈনিক পরমাণু বিজ্ঞানী ডক্টর জসিমউদ্দিন আহমেদ। আমি ডেস্টিনি গ্রুপকে অত্যন্ত আমার হৃদয় থেকে তাদেরকে শ্রদ্ধা করে তাদেরকে অভিনন্দন জানাই যে তারা আজকে যেই সমস্ত অবহেলিত ভাষা সৈনিক আজকে প্রায় ৪৯ বছর সমাজে ছিল, তাদেরকে কেউ রিকগনাইজ করে নাই। আজকে ডেস্টিনি গ্রুপ তাদেরকে রিকগনাইজ করে আজকে যে সম্মাননা দিয়েছে, আমি সেই অভিনন্দন জানাই। ২১শে ফেব্রুয়ারি আমাদের অর্জন, আমাদের স্বাধীনতার গেট, স্বাধীনতার চাবি। সেই কারণে হইল ২১শে ফেব্রুয়ারি না হলে, গুলি না হলে ২১শে ফেব্রুয়ারি হতো না। ২১শে ফেব্রুয়ারি না হলে বাঙালি জাতির স্বাধীন সত্তার চেতনা হতো না। ২১শে ফেব্রুয়ারি না হলে স্বাধীনতার সূচনা হতো না। ২১শে ফেব্রুয়ারি না হইলে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। ২১শে ফেব্রুয়ারি কেউ দান করে নাই, বাংলাদেশ কেউ দান করে নাই, আমরা অর্জন করেছি। ডেস্টিনি ইজ এন অর্গানাইজেশন। যারা এসেছে এই আইডিয়া নিয়ে যে আমাদের দেশে এই যুবক সম্প্রদায়কে আশা দিতে, অ্যাসিউরেন্স দিতে, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে, আজকে ২৬ লক্ষ ডেস্টিনি গ্রুপ। আমি কংগ্রেচুলেশন জানাই ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আমিনকে। ২০১২ সনে দেশ বেকার মুক্ত হবে, এইটা অত্যন্ত দুঃসাহসিক সিদ্ধান্ত, কিন্তু আমার মনে হয় এবং আমার বিশ্বাস তারা এটাকে বাস্তব সাহসে পরিণত করবে। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব নাসিমুল আলম চৌধুরী। আপনারা যে ব্যবসায়িক চিন্তা চেতনা নিয়ে এই ডেস্টিনির সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি সত্যি বলবো, আবার বলবো যে আমি আন্তরিকভাবে অভিভূত যে আপনাদের যেই মানসিক বল এটা যদি থাকে এবং সাথে সাথে সততা এবং নিষ্ঠা যদি থাকে, তাইলে অবশ্যই ডেস্টিনি যেভাবে উত্তরোত্তর তার সমৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে আমরা একই কাজটা যদি আমাদের দেশের জন্য করি, এই দেশটাকেও আমরা একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আমি আশা করি যে আপনারা আপনাদের নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সাথে দেশের ভবিষ্যৎ নিয়েও একটু সময় নষ্ট করবেন, একটু সময় ব্যয় করবেন। আজকে আমাদের ১ কোটি লোক বিদেশে কাজ করে, যারা মাত্র বছরে $10 বিলিয়ন বাংলাদেশে পাঠায়। আর ১ কোটি লোক যদি শিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন লোক হইতো, তাইলে এরা হয়তো ১০০ বিলিয়ন টাকা বাংলাদেশে পাঠাইতে পারত। শুধু একটা মাত্র জায়গা, যে জায়গাটা আমরা ঠিক করে দিলে এই সমাজ পরিবর্তন হবে, এই দেশ পরিবর্তন হবে, এই দেশের উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সেটা হলো প্রত্যেকটা লোককে শিক্ষিত করে গড়ে তোলা।
তা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আজকে আপনারা যেই স্পিড নিয়ে, যেই ভিশন নিয়ে এই ডেস্টিনির সাথে আপনাদেরকে সম্পৃক্ত করছেন, সাথে সাথে সামাজিক কিছু দায়িত্ব আপনারা পালন করবেন। প্রথম কাজটা হবে আপনাদের আশেপাশে, আপনার নিজের পরিবারের, আপনার বাড়ির, আপনার গ্রামের প্রত্যেকটা লোককে যাতে স্কুলে যায়, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে শিক্ষিত হয়, সেই ব্যাপারে আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করবেন। সুধীমণ্ডলী, এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি এখানে আজকে এসে সত্যি আমি অভিভূত এই কারণে, যা দেখিনি দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আমি যা দুই নয়নে দেখেছি, আমার এখানে আর গুরুর বচন দরকার নেই। ডেস্টিনি পরিবারের আজকের এই সেলিব্রিটি অনুষ্ঠানে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাধুবাদ, অভিনন্দন জানাচ্ছি। এজন্য সাধুবাদ, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যে লক্ষ্যকে সামনে রেখে ডেস্টিনি পরিবার কাজ করছে, আর বর্তমান সরকার ঠিক একই মিশন এবং ভিশন নিয়ে কাজ করছে। আপনাদের কথা দিয়ে সেটা প্রমাণ করেছেন এবং কর্ম দিয়েও সেটা প্রমাণ করেছেন, বিগত দিনের সামনেও করবেন। আমি মনে করি আপনাদের এখানে এসে যে আপনাদের যে কাজের যে পদ্ধতি, আপনাদের যে পরিকল্পনা, আপনাদের যে মিশন এবং ভিশন, সবকিছুই অনুকরণীয়, উৎসাহ ব্যঞ্জক। আর এখানে এসে আমার যে উপলব্ধি সেটা হলো এই যে আমিও এখান থেকে কিছু শিখে গেলাম। আপনাদের কথা শুনে আমি ইন্সপায়ারেটেড হয়েছি। আপনারা আত্মনির্ভরশীল হতে চান, আপনারা মিশন নিয়েছেন 2012 সালের ভিতরে এ দেশকে থেকে আপনারা দারিদ্র্যকে আপনারা হটিয়ে দিবেন। সাবাস ডেস্টিনি, আপনাদের মতো যদি এই দেশের মানুষ কর্মসংস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমি বিশ্বাস করি আপনারা যদি 2012 সালের ভিতরে এই দেশ থেকে দারিদ্রতা বিমোচন করতে পারেন, প্রতিটা মানুষকে যদি কর্মসংস্থানের কাজ করতে পারেন, আপনারা হবেন এই দেশের ইতিহাসের একটা অংশ। সেই আশাবাদী করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, আর এই ট্রেনিং সেশন পরিচালনার জন্য এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, ব্যবস্থাপনা পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আমি এই বিজনেসটা যখন সিরিয়াসলি শুরু করি তখন একটা বিষয়ের উপরে ভিত্তি করে শুরু করেছিলাম। সেই বিষয়টার নাম ছিল বিশ্বাস, এবং সেটা আমি সংগ্রহ করেছি বলতে পারেন, বা রপ্ত করেছি সৃষ্টিকর্তার দেয়া সে মহান ধর্মগ্রন্থ থেকে। আমাদের যারা আমরা মুসলমান ধর্ম চর্চা করি তারা দেখেন, মনে আছে কিনা আপনাদের, কোরআন শরীফের প্রথম সূরায় খুব সম্ভবত 2য় বা 3য় আয়াতে আছে এইভাবে যে আমার এই কিতাবখানি, প্রথম শুরু করেছেন, আমার এই কিতাবখানিতে কোনো ভুল নাই, নিঃসন্দেহে কিতাবখানি এক নির্ভুল, এবং আমি এই কিতাবখানিকে নাজিল করিয়াছি তাদের উদ্দেশ্যে যারা অদেখা জিনিসে, গায়েবী জিনিসে বিশ্বাস করে। তার মানে কি? বিশ্বাস। আবার দেখা গেছে পরবর্তীকালে এই বিশ্বাস করার জন্য বহু লোককে আল্লাহ পুরস্কৃত করেছেন। তো আমি তাই এই প্রশ্নটা আপনাদের কাছেও রাখলাম যে আপনারা কি কি চিন্তা করে আজকে এখানে আসলেন। আরো আগে অনেকে আসছেন, তাদেরকেও বলছি, যারা আজকে প্রথমবার আসছেন নতুন তাদেরকেও বলছি, think for a while, do you believe in you? আপনি বিশ্বাস করেন কিনা যে আপনার দ্বারা কিছু করা সম্ভব? Do you have a dreams? What is your dreams? আপনার স্বপ্ন কি? আপনার স্বপ্ন কি এইটা যে আপনি বিছানায় শুয়ে থাকবেন, আসমান থেকে ছাদ ছিদ্রি করে
হঠাৎ করে কিছু টাকা পড়ে যাবে, আপনি লটারি খেলবেন, লটারি জিতে ফেলবেন, আপনাকে কেউ একজন এসে বলবে যে আপনি বিদেশ চলেন, আপনার চাকরি রেডি হয়ে গেছে, আপনাকে কেউ একজন ঘরে এনে সবকিছু দিয়ে যাবে, এটা কখনো ঘটবে না, কারণ এটা হচ্ছে অনিয়ম। আর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোনোদিন অনিয়মকে প্রশ্রয় দেন না, অনিয়ম তিনি করেন না। উনি হচ্ছেন একটা ডিসিপ্লিন, উনি একটা শৃঙ্খলা, উনি নিজেই কিন্তু একটা ডিসিপ্লিন। যে কারণে যারা শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। বিশৃঙ্খলা সৃষ্টি করে ইবলিস, শয়তান। আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকে আপনাদের জীবনে একটা ঘটনা ঘটতে পারে, ভালো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি কি চিন্তা করতেছেন আজকে বসে, এটা কিন্তু একটা ম্যাজিক মেসেজ দিলাম আপনাদেরকে। আজকে আপনাদের জীবনে একটা ঘটনা ঘটে যেতে পারে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চিন্তা শক্তির উপর, আপনার চিন্তা ভাবনার উপরে। বিকজ দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি চাইলে আজকে এমন কিছু একটা করতে পারেন যেটা আপনার জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবে। নাও চয়েস ইজ ইউরস, পছন্দটা কিন্তু আপনার। কারণ তার মানে কি বোঝা গেল, যে আপনি চাইলে আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে, আর আপনি না চাইলে ঘটবে না। এটাও কিন্তু আমি এক্সাম্পল দেবো, কারণ আমরা যারা ধর্ম বিশ্বাস করি তারা ধর্মগ্রন্থের রেফারেন্স দিতে পছন্দ করি। এটাও কিন্তু এইভাবে আছে কোরআন শরীফে, যে আমি সেই জাতি বা গোত্রের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। আমি এই মেসেজটা শুধু আপনাকে দিয়ে দিলাম, আসলে কিন্তু কথাটা সত্যি। যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত না নেবেন, যতক্ষণ পর্যন্ত আপনি না চাইবেন, ততক্ষণ পর্যন্ত কিছুই ঘটবে না। কারণ কি, এটা একটা কম্পিউটারের মতো। মানুষের এই চিন্তাটা হচ্ছে সফটওয়্যার, আর এটা হচ্ছে হার্ডওয়্যার। আপনি যতক্ষণ পর্যন্ত এই হার্ডওয়্যারে ওই নির্দিষ্ট পরিমাণে সফটওয়্যার না দিয়ে চালু করবেন, এই কম্পিউটার ফাংশন করে না। তার মানে কম্পিউটারের কোনো দোষ নাই, এই দেহটার কোনো দোষ নাই, এই মস্তিষ্কের কোনো দোষ নাই, এই ব্রেনের কোনো দোষ নাই। দোষ হচ্ছে এটার মধ্যে যে সফটওয়্যারটা দেওয়া হচ্ছে, যেটার নাম হচ্ছে আমি পারবো না, আমার বোধ হবে না। তো তখন আমি বলি এগুলোর নাম হচ্ছে ভাইরাস সফটওয়্যার। এই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিভাইরাস সেট করতে হবে, সেটার নাম হচ্ছে আমি পারবো। ওয়ান্স ইউ স্টার্ট বিলিভিং দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল, যখন আপনি ইনস্টল করবেন আপনি সাকসেস হতে পারবেন, ঘটনাটা কিন্তু তখন থেকে ঘটতে থাকবে, দেন ইউ উইল বি সাকসেসফুল। তার মানে কি, পুরো ঘটনাটা হচ্ছে চিন্তা থেকে শুরু হচ্ছে, একটা চিন্তা ভাবনা। আর এই চিন্তা ভাবনাটা শুরু করা না করার প্রোগ্রামার হচ্ছেন আপনি নিজে। আপনাকে যদি একটা কম্পিউটার দেওয়া হয়, সেই কম্পিউটার যদি আপনি কখনোই চালু না করেন, এটা কি কম্পিউটারের দোষ না প্রোগ্রামারের দোষ? আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এই জন্য, তাই একজনের পরিবর্তন হচ্ছে, কারণ সে ব্যাপারটা বুঝছে, তাই সে এটাকে স্টার্ট করেছে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি সফল কিভাবে হয়েছে অতীতে মানুষ, সেই সিক্রেটটা আজকে জানতে চান, চলেন আপনাদেরকে আমি জানাই। The truth about success is determined by the one's thinking, not so much by the size of one's brain. বলা হচ্ছে যে সফলতা নির্ধারিত হয় একজনের চিন্তার আয়তন দিয়ে, তার মগজের আয়তন দিয়ে নয়। যদি মগজ বড় হলে মানুষ বেশি সফল হতো, তাহলে পৃথিবীতে কয়েকটা প্রাণী আছে যাদের মগজের সাইজ মানুষের চাইতে অনেক বড়, তিমি মাছ, হাতি, ওরা সফল হয়ে যেত। মগজের সাইজ দিয়ে কিন্তু কেউ সফল হয় না, সফল হয় চিন্তার সাইজ দিয়ে, ওয়ান্স থিঙ্কিং, সে কিভাবে চিন্তা করে। এখন আপনি যেখানে বসে আছেন, ওখান থেকে যদি চিন্তা করা শুরু করেন যে ঠিক আছে আগামী 2 বছর পরে 2012 সালের 25শে ফেব্রুয়ারি আমি এই স্টেজে ডায়মন্ড সেলিব্রেশন নেব, যদি চিন্তাটা এখনই শুরু করেন, বিশ্বাস করবেন ঘটনাটা ঘটা শুরু হয়ে যাবে। এখন ঘটনাটা যখন ঘটা শুরু হয়ে যাবে, তখন আপনি কাজ করতে থাকবেন। আর যদি আপনি বলেন না এগুলা গল্প, ওনার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো না, আমি পারবো না, জানেন এই সিদ্ধান্ত আপনার, এবং এটাও সত্য কথা, আপনি ডায়মন্ড হতে পারবেন না, কারণ সিদ্ধান্ত কিন্তু আপনি দিচ্ছেন। তাই সিক্রেটটা আজকে বলে দিলাম, সিক্রেট কিন্তু হচ্ছে আপনার চিন্তা ভাবনা। সো ইউর মাইন্ড ইজ ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার যে চিন্তা, এইটা আপনার অনুগত একজন চাকরের মতো, কর্মচারীর মতো।
তাকে আপনি যা বলবেন, আপনি যদি আপনার একজন কর্মচারীকে বলেন এই তুমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকো, সে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, যাও দরজা খোলো, তুমি এই করো সেই করো, সে তাই করে না? কারণ আপনার কর্মচারী আপনার কথা মতো চলে। আপনার এই মাইন্ডটাও কিন্তু এক্স্যাক্টলি তাই। আর এটার বস হচ্ছেন আপনি নিজে, আপনি এটার প্রোগ্রামার। যেভাবে আপনি এটাকে বলবেন সে ওইভাবে কাজ করতে থাকে। আপনি তারা যদি বলেন আমার দ্বারা হবে না, শুরু হয়ে গেছে হবে না জিকির চলতে থাকে। যখন বলেন যে ধরা খাবো, ধরা খাওয়ার সিস্টেম চালু হয়ে গেছে। আর যখন বলেন না আমি ধরা খাবো না, তখন ওইটাও চালু হয়। সফল হওয়ার জন্য কোনো ধরনের জাদু টোনা, কোনো অলৌকিক কোনো ঘটনা না। আসলে আপনাকে কতগুলো রুল ফলো করতে হবে, কতগুলো নিয়ম কানুন মানতে হবে। এই নিয়ম কানুনগুলো মানলেই কিন্তু আপনি সফল হতে পারতেছেন। জাস্ট ফলো দি রুলস। দেয়ার আর 8 স্টেপস টু বিকাম সাকসেসফুল ইন ডেস্টিনিজ বিজনেস। আপনি 8টা রুল ফলো করেন, ডেস্টিনির বিজনেসে আপনি সফল। সফল বলতে আমি যেটাকে ডায়মন্ড বলছি, আমি বলি যে যতক্ষণ পর্যন্ত একজন লোক ডায়মন্ড এক্সিকিউটিভ না হচ্ছে, সে সফল বলে নিজেকে দাবি করা উচিত হবে না। তার আগেও অনেকে পয়সা আয় করে, বাট আমার সাজেশন হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ ইজ দ্য লেভেল অফ দি সাকসেসফুল লেভেল। এবং এই সিস্টেমটাকে আমরা বলে থাকি ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম। ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম কেন? কারণ এই পদ্ধতির মাধ্যমে একজন লোকের অর্থনৈতিক মুক্তি আসে। শুধু অর্থনৈতিক বললে ভুল হবে, তার কিন্তু সময়ের, ব্যক্তিগত জীবনের, তার পার্সোনাল ফ্রিডম আসে। যেমন এই কথাটা এই জন্য বললাম, শুধু টাকা কামাই করলে অর্থনৈতিক মুক্তি হয় বা আপনার একটা মুক্তি আসে, এই কথাটা সত্যি না। কারণ আমি আপনাকে দেখাই দিতে পারবো বহু ব্যবসায়ী বা বহু বড় লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, যাদের কাছে পয়সার অভাব নেই এবং পয়সা আয় করছে হয়তো ঘন্টায় 10,000 টাকা, কিন্তু তারা সফল না। জিজ্ঞেস করে দেখেন কেন সফল না? তারা ওই টাকাটা ভোগ করার সময় পায় না, এত ব্যস্ত থাকে, এবং এটা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। আর আমাদের ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যস্ত থাকি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যেখানে গতানুগতিক বিশ্বে রিটায়ারমেন্ট হয় 27 থেকে 30 বছরে, আমরা এখানে রিটায়ার হওয়ার চেষ্টা করি 5 থেকে 10 বছরে। কারণ এইটার সিস্টেম আপনাকে বাকি জীবনটা উপভোগ করার সুযোগ দেয়। এই জন্য এই সিস্টেমটা নাম হচ্ছে ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম। আর এই সিস্টেমে আমরা দেখিয়ে থাকি যে ইফ ইউ ফলো দি 8 স্টেপস দেন ইউ গেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইন ডেস্টিনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। 8 স্টেপ। চলেন সেই 8 স্টেপ কি? এই 8 স্টেপস এর একটা কিন্তু আমি কথার ছলে কিন্তু বলে ফেলছি একটু আগে, সেখান থেকে শুরু করি। প্রথম স্টেপটা হচ্ছে বিশ্বাস। যে ব্যক্তি তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে পারবে যে হ্যাঁ আমি পারবো, এই সিস্টেম কাজ করে, আমার টিম আমাকে সাপোর্ট দেবে, ডেস্টিনি আমাকে সার্ভিস দেবে, আমি এই বিজনেসে সফল হতে পারবো, এই বিশ্বাসগুলো যখন তার ভিতরে প্রতিষ্ঠিত হতে থাকে, তখনই কিন্তু তার প্রথম ধাপ চালু হয় ডায়মন্ড হওয়ার। দ্বিতীয়টা কি? স্বপ্ন। স্বপ্ন হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি, বিশ্বাস যদি হয় শক্তি, তাহলে স্বপ্ন হচ্ছে দিক নির্দেশনা। বিশ্বাসকে যদি একটা গাড়ির ইঞ্জিনের সাথে তৈরি করা যায়, স্বপ্ন হচ্ছে ওই গাড়ির কিন্তু হেডলাইট। একটা গাড়ি চললো কিন্তু হেডলাইট নাই, তার গতিটা কেমন হবে? ভয়ে ভয়ে চালাবে যে কখন গর্তের মধ্যে পড়ে, কিন্তু হেডলাইট মেরে যখন দেখবে যে রাস্তা পরিষ্কার, তখন সে জোরে টান দিবে। ড্রিমটা এইভাবে কাজ করে। তারপর হচ্ছে কি? অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে মেন্টালিটি, মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। এখন আমার কথা হচ্ছে, আপনার গাড়িতে ইঞ্জিন আছে, বিশ্বাস আছে, ঠিক আছে, আপনি হেডলাইট মাইরও দেখতেছেন যে যত দূর দেখা যাচ্ছে যাচ্ছেন, বাট প্রশ্ন হচ্ছে কোন দিকে যাচ্ছেন? কি ক্ষেতের দিকে যাচ্ছেন না রাস্তার দিকে যাচ্ছেন? দেখা তো সবই যাচ্ছে। সো আপনার একটা রাইট অ্যাটিটিউড ঠিক করতে হবে, সঠিক দৃষ্টিভঙ্গি করতে হবে। আমি যদি কক্সবাজার যাইতে হয়, আমি দিনাজপুরের রাস্তায় গাড়ি চালালে কাজ হবে না, আমাকে কোন রাস্তায় গাড়ি চালাতে হবে? চিটাং রোডে। এইটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। এরপর হচ্ছে কি? প্ল্যান, ম্যাপিং। আমার তো একটা প্ল্যান থাকতে হবে, আমি যে যাব আমার পরিকল্পনাটা কি, কি করব, কিভাবে যাব। কারণ রাস্তায় যেতে আমার গাড়ির তেল খরচ হয়ে গেলে আমাকে তেল নিতে হবে, তেলের জন্য টাকা আছে কিনা, একটা ম্যাপ লাগবে, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। মাঝখানে আমি একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করবো, এগুলো হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা গোল সেট না করলে তো আপনি আগাইতে পারবেন না। এটা হলো চতুর্থ স্তম্ভ। তারপরে কি? অ্যাকশন। এখন সবকিছু করা হয়েছে, কিন্তু আপনি কক্সবাজার যাইতে পারবেন না যদি সকালে উঠে যদি গাড়িটা স্টার্ট না করেন। কারণ আপনার গাড়ির যে ইঞ্জিন ঠিক আছে, হেডলাইটও ঠিক আছে, ম্যাপও নিচ্ছেন, প্ল্যানও করছেন, কিন্তু আপনি কক্সবাজার যাইতে পারতেছেন না, কারণ কি? কাজটাই শুরু করা হয়নি। সো আপনাকে
কাজ করতে হবে। এগুলো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, কারণ আমরা আসলে কক্সবাজার যাচ্ছি না, আমরা দেখাচ্ছি যে হাউ ইট ওয়ার্কস প্যারালাল টু রিয়েল লাইফ। এরপর হচ্ছে কি প্রোডাক্ট ইউজ এলিমেন্টস। এই এলিমেন্টসটা হচ্ছে আপনার মনে করেন ফুয়েল, সব করা হলো, গাড়িতে তেল নাই, স্টার্ট দেওয়া হচ্ছে কিন্তু গিয়ে থেমে যাচ্ছে, তাহলে আপনাকে আপনার পরিমাণ মতো ফুয়েল দিতে হবে। প্রোডাক্ট সেল বলি নেই, কিন্তু খেয়াল করেন প্রোডাক্ট সেল করলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি আমাদের এখানে 99.99% লোকই কিন্তু সেল করে সফল হতে পারবে না, কিন্তু হয়তো 0.1% লোক সেল করে সফল হবে, কিন্তু 99.99% লোক সফল হবে প্রোডাক্টটাকে ব্যবহার করে। সো আমি প্রোডাক্ট সেল না লিখে লিখছি প্রোডাক্ট ইউজ। এরপর হচ্ছে কি লিডারশিপ, মানে দায়িত্ববোধ। এই লিডারশিপ মানে কিন্তু একজন নেতা আগে আগে গেল, পিছনে সবাই জিন্দাবাদ দিল, ওই লিডারশিপ না। এই লিডারশিপের মিনিং হচ্ছে যে আপনাকে যা করবেন আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন, যাতে আপনার একটা জবাবদিহিতা থাকে, আপনি যাতে অ্যাকাউন্টেবল হন, আপনাকে যেন জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটার জন্য আমি দায়ী বা এটা আমার কারণে হয়েছে। এই রেসপন্সিবিলিটি মানেই হচ্ছে কি, অর্থাৎ আপনার গাড়িটা কখনোই কক্সবাজার যাবে না আপনি যদি নিজে দায়িত্ব নিয়ে ড্রাইভার হিসেবে গাড়ির সিটে না বসেন। কারণ যখন অন্য লোক আপনার গাড়ি চালাবে তখন কিন্তু ঝুঁকির পরিমাণ বেশি, আপনি যখন চালাবেন শিখে তখন ঝুঁকির পরিমাণ কম। এরপর হচ্ছে টাইম। এখন আপনি কক্সবাজার যাবেন, কখন শুরু করবেন সময় মতো পৌঁছাইতে হবে তো, কারণ আমাদের টাইমটা কিন্তু লিমিটেড। সো টাইম ম্যানেজমেন্টটা, এই 8টা জিনিসকে যদি আপনি ফলো করেন, আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি অলরেডি ডায়মন্ড হয়ে আছেন, শুধু ঘটনাটা ঘটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। একসময় মানুষ বলতো যে আগামী দিনের ব্যবসা নাকি ওই জিনিস হবে, টেকনোলজি হবে, আইটি হবে। আমি সবসময় বলি স্বাস্থ্য। আইটি ইজ এ বমিং বিজনেস, নো ডাউট, বাট ইট ইজ নট 100% পিপল ওয়ান্টস, সবাই চাচ্ছে না। সো আমরা কি করব, হেলথ ইজ দ্য ডমিনেটিং ট্রেন্ড ইন টুডেস মার্কেট প্লেস। এটা কিন্তু একটা ম্যাগাজিনের, হেলথ ম্যাগাজিনের কভার স্টোরি ছিল 1991 দিকে, যে স্বাস্থ্য হচ্ছে বর্তমানে বাজার নিয়ন্ত্রণকারী একটা পণ্য। সুতরাং এটার সাথে আর কোনো দ্বিমত নাই। চলেন আমরা হেলথ প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। আমরা কি হেলথ প্রোডাক্ট আনতে যাচ্ছি? when you use your product yourself first, আপনি যখন আপনার নিজের প্রোডাক্টটা নিজে ব্যবহার করবেন, কেবলমাত্র তখনই আপনি একজনের সাথে শেয়ার করতে পারবেন কোন ট্রেনিংটা আগে করতে হবে, প্রোডাক্ট। আর একমাত্র কারণ হচ্ছে ওই ট্রেনিংটা সরাসরি আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের সাথে রিলেটেড, তাই আপনাকে আপনার প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর প্রোডাক্ট ব্যবহার কিন্তু প্রোডাক্ট ট্রেনিং এর একটা অংশ। আমরা যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ক্লাসে দেখছেন না 75 হচ্ছে থিওরিটিক্যাল আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক এক্স্যাক্টলি তাই প্রোডাক্ট ট্রেনিং কখনোই সাকসেসফুল হবে না যদি 25 মার্কের যদি প্রোডাক্ট ইউজ না করা হয়। প্র্যাকটিক্যালটা আসতে হবে থিওরিটিক্যাল সাথে, তাহলে কিন্তু এটা পূর্ণাঙ্গ হবে। আপনি যদি সফল হতে চান আপনাকে বিশ্বাস করতে হবে কি আপনি সফল হবেন, এবং এই বিশ্বাসকে সামনে রেখে আপনি বর্তমানে করবেন কঠিন পরিশ্রম। কারণ পরিশ্রম করার কিন্তু এখনই বয়স, এখন যতটুকু পারা যায় তার চেয়ে একটু বেশি কাজ করবেন। বছর 5 পরে যখন ডায়মন্ড হবেন তখন আমি বলবো যে হ্যাঁ আপনি কিছুটা সফল হয়েছেন, কিন্তু আপনার রিটায়ারমেন্ট এখনো আসে নাই, মোটামুটি আপনি এনজয় করতেছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বা টোটাল রিটায়ারমেন্ট আসার জন্য আরো 5 বছর কাজ করেন, বছর 10 পরে টোটালি রিটায়ার। এবং ওই ইয়াং বয়সের মানে ইয়াং এইজের রিটায়ারমেন্ট কিন্তু দেখার মতো। আপনি রিটায়ার হয়ে যদি বিয়ে করতে পারেন সবচেয়ে বেশি চমকপ্রদ ইতিহাস হবে, যে যাতে বলতে পারেন মেয়ের বাবা জিজ্ঞাসা করবে যে জামাই বাবু আপনি কি করেন, আব্বা আমি রিটায়ার করেছি, তো বলবে আমি তো এখনো রিটায়ার করতে পারি নাই। সেটা আপনার ব্যাপার, আপনি প্ল্যানটা জানতেন না, এখনো সময় আছে, আমার ডাউনলাইনে জয়েন করেন। সো আপনি যদি নিজেকে ডায়মন্ড সেলিব্রিটি করতে চান, এখন থেকে ফর্মুলা হচ্ছে ইউ মাস্ট ইউজ ইউর বিজনেস প্রোডাক্ট, সোজা কথা। আর আপনি যদি এই লাইনটা ঠিক মতো পড়েন দেখবেন ইউ মাস্ট ইউজ বিজনেস প্রোডাক্ট, আর যদি খয়েরি লেখাগুলো পড়েন ইউ ইউজ প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে ইউ মাস্ট টিচ ইউর অ্যাসোসিয়েট টু ডুপ্লিকেট দি সিস্টেম, অথবা ইউ ডুপ্লিকেট দি সিস্টেম। এটা হচ্ছে গোল্ডেন রুল। এটাকে ফলো রেখে আপনি নিজে চিন্তা করবেন কি আমি ডায়মন্ড। এই মুহূর্তে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেসিডেন্ট ডেস্টিনি গ্রুপ, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমাদের জন্য একটি জাতি দিয়েছেন, আমরা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছি। আপনাদের কথাই আমরা সুর মিলিয়ে বলতে চাই, আমাদের স্বাধীনতা সম্পূর্ণ হয়নি। আমাদের স্বাধীনতা এখনো
কিছুটা বাকি আছে। রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি, সাংস্কৃতিক স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে এখনো অনেক দূর। ডেস্টিনি 2000 ডেস্টিনি গ্রুপ সেই স্বাধীনতাকে সম্পূর্ণ করার জন্য একটি ব্রত নিয়েছে। আমি বলি, ডেস্টিনি শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এই ব্যবসার সাথে আমরা একটা সামাজিক আন্দোলনে রত, এবং সেই আন্দোলনটি হচ্ছে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ রূপ দেওয়া এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করা। সেই লক্ষ্যে আমরা এটাও বিশ্বাস করি যে দেশের অর্থনৈতিক মুক্তি ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে সকলে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে। সম্মানিত ভাষা সৈনিক বৃন্দ, আপনারা আপনাদের যৌবন দিয়েছিলেন ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। আমার যৌবনেও সুযোগ হয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আজকের তরুণ প্রজন্ম আবারও সেই কাজটি কাঁধে নিয়েছে, এই দেশকে অর্থনৈতিক মুক্তি এনে দেবে।